মোকাবিলা করো, তৃণমূল উড়ে যাবে একদম তুলোর মতো উড়ে। এবারে ওরা বুঝতে পেরেছে হারবে, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত ছিল। এরা না মানে সংবিধান না কিছু। স্যার, ইতিমধ্যে আমাদের এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির যে কেন্দ্র ভবানীপুর, সেখানে বাদ গেছে প্রায় 47,000 নাম এবং বিচারাধীন অবস্থায় রয়েছে এখনো প্রায় 15,000-এর কাছাকাছি নাম। এরপরও কি মনে হয় যে উনি এর আগের বার যে পরিমাণ ভোট পেয়ে জিতেছিল, এবারও কি সেটা সম্ভব? আমি শুধু ভবানীপুর কেন্দ্রের কথাই বলবো না, তার মধ্যে আরেকটি কেন্দ্রের কথাও বলবো। গতবারে যে কেন্দ্র থেকে আমি নিজে লড়াই করেছিলাম, দমদম বিধানসভা কেন্দ্র। দমদম বিধানসভা কেন্দ্রে কত নাম বাদ গেছে দেখো, নিয়ার অ্যাবাউট 35,000। এখনো 10 থেকে 15,000 নাম কনসিডারেশনের মধ্যে রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের অধিকাংশ প্রায় সমস্ত বিধানসভা আসনে প্রচুর নাম বাদ গেছে, আইদার মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, এমনকি বহু অবৈধ ভোটার। খবর পাচ্ছি এখনো অনেক অবৈধ ভোটারের নাম রয়েছে। কিন্তু যা বাদ গেছে সেটা কিন্তু একটা বিষয় প্রমাণ করে যে ভোটার তালিকায় নির্বাচনটা গত 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচনে হয়েছিল, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি কন্টামিনেটেড। ওই ভোটার লিস্টে চুরি করে জালিয়াতি করে ওরা জিতেছে। ওদের জেতার পদ্ধতিটা একদম সিপিএম এর পদ্ধতি অ্যাপ্লাই করেছে। অর্থাৎ আগে থেকে ডেড ভোটার বা অ্যাবসেন্ট ভোটার বা শিফটেড ভোটার, যে মেয়েদের বাইরে বিয়ে হয়ে গেছে বা অনেকে ভোট দিতে যায় না, তাদের একটা নামের ডেটাবেস তৈরি করো। নির্বাচনের দিন সেখানে গিয়ে আইদার যারা ভোটের ইয়েতে থাকে, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারদের হাত করো, না পারলে বাকিদের ভয় দেখাও, তারপরে ভোটগুলো ফেলে দাও এবং তারপরে যেত। এই ছিল সিপিএম এর নিয়ম। সেটাকে মেটিকুলাসলি ফলো করছে তৃণমূল কংগ্রেস। এই মৃত, জাল বা বেআইনি অবৈধ ভোটারদের ভোটে তার একটা বড় অংশ, আবার আমি বলছি পুরোটা বাদ যায়নি, কিছু রয়ে গেছে, খবর আসছে, তার একটা বড় অংশ এবারে বাদ গেছে। তৃণমূল কংগ্রেসের ওই জন্য মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলছেন যে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। তারা যারা তাদের ভোট দেয় না, তাদের নাম বাদ দিচ্ছে বেছে বেছে। মানে ভোটারের গায়ে স্ট্যাম্প মারা থাকে যে আমাদের ভোট দেয় না, ও আমাদের ভোট দেয়। আমি এরকম স্ট্যাম্প কারোর গায়ে তো দেখিনি। এটা ঠিকই, একটা কমিউনিটিতে কিছু মানুষ থাকে একটা পার্টিকুলার এলাকাতে, যারা প্রত্যক্ষ রাজনীতি করে, তাদের সবাইকে চেনে। তাদের সংখ্যাটা কত, 4-5%। তার বাইরে অধিকাংশ মানুষ কিন্তু রাজনীতিটা করে না। তাদের দেখে বোঝা যায়। অ্যাপারেন্টলি কেউ বলে আমি তৃণমূল করি, আসলে বিজেপিকে ভোট দেবে, এবারেও তাই হবে। অধিকাংশ তৃণমূলকে গিয়ে বলছে, আমরাও বলেছি তৃণমূলকে গিয়ে বলো যে আমরা তৃণমূলই করি, ভোটটা দিয়ে দাও বিজেপিকে। আবার কেউ কেউ আমাদের সঙ্গে কথা বলে হয়তো তৃণমূলকে ভোট দিয়ে দেয়। ফলে এরকম তো থাকেই। তাই কারো গায়ে স্ট্যাম্প মারা থাকে বলে আমার অন্তত জানা নেই। এরকম বেছে বেছে মানে তৃণমূলের সমর্থকদের বাদ দেওয়ার কি মেকানিজম সেটা আমি বলতে পারবো না। এগুলো বলতে হয় বলা, কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে একটু সিরিয়াসলি কথা বলা উচিত। লোকে হাসাহাসি করে এরকম কথা না বলাই ভালো। তিনি বলছেন যে বিজেপি চায় না নির্বাচনটা হোক, কারণ নির্বাচন হলে তারা ভোকাট্টা হয়ে যাবে। সেই জন্য বিচার ব্যবস্থার একটা অংশকে কাজে লাগিয়ে বারবার নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। বিজেপি চায় নির্বাচনটা হোক, বিজেপি চায় সঠিক ভোটার তালিকা ভিত্তিক নির্বাচন হোক, বিজেপি চায় একটা অবৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে। এগুলো প্রত্যেকটাই বিজেপি চায় এবং চাই বলেই বিজেপি দাবি তুলেছে নো এসআইআর নো ভোট। সঠিক এসআইআর হতে হবে, তাহলে কেবলমাত্র ভোট হওয়া উচিত। এসআইআর ঠিকঠাক না হলে ভোট না হওয়াটাই উচিত। আগে এসআইআর হবে, তারপর ভোট হবে। ভোট পেছানোর যদি কোনো ইয়ে থাকে সেটা তৃণমূলের জন্য হয়েছে, অন্য কারোর জন্য নয়। তিনি বলছেন যে তারা চায় এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক, সেই জন্যই এত ঝামেলা, এত এসআইআর। রাষ্ট্রপতি শাসন যদি জারি হয় তার জন্য সরকারই দায়ী, এই রাজনৈতিক দলটাই দায়ী। প্রথম থেকে যেভাবে তারা এসআইআর কে বাধা দেওয়ার চেষ্টা করেছে, এটা কিন্তু সমস্ত ন্যায় নীতি এবং সংবিধানের বিরোধী। রাষ্ট্রপতি, আমি নিজে একজন ব্যক্তি হিসেবে বলি, মুখপাত্র ছেড়ে দাও বিজেপির মুখপাত্র, ব্যক্তি হিসেবে আমি মনে করি
রাষ্ট্রবিজ্ঞানের একজন 39 বছরে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো অধ্যাপক বলে হিসেবে আমি মনে করি পশ্চিমবঙ্গে অনেক আগেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত ছিল। এরা না মানে সংবিধান, না কিছু সুপ্রিম কোর্টের কথা মানে না। যে সরকার সংবিধানের কথা মানে না তাকে এক্সপেল করা উচিত বলে আমি অন্তত মনে করি। আবার আমি বলছি এটা সম্পূর্ণ আমার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি। তিনি বলছেন যে জ্ঞানেশ কুমার যিনি রয়েছেন এরকম 4-5 জন পুতুল অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কমিশনে বসিয়ে রেখেছেন। অমিত শাহর অঙ্গুলি হিলনেই তারা কাজ করে চলেছে কমিশন থেকে। জাতীয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, সেই সাংবিধানিক সংস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকা উচিত। সাংবিধানিক সংস্থা বা তাদের যারা পদাধিকারী তাদের সম্পর্কে এই ধরনের কথা বললে সংবিধানের মর্যাদা নষ্ট হয়। অবশ্য কাকেই বা বলবো? যারা সংবিধান মানে না তারা সংবিধানের মর্যাদা রক্ষা করবে? যারা সংবিধানের নিয়ম কানুনকে থোড়াই কেয়ার করে তারা তো মনে করে পশ্চিম বাংলাটা বোধহয় পশ্চিম বাংলাদেশ, এটা স্বাধীন রাষ্ট্র, রিপাবলিক অফ পশ্চিম বাংলা মনে করে ওরা। ফলে ওদের কথার উত্তর দেওয়া যাবে, উত্তর দেওয়াটা ঠিক নয়। কিন্তু এবারে ওরা বুঝতে পেরেছে হারবে, সেই জন্য ওরা এই ধরনের কথাবার্তা বলছে। আর 2-3 মাস পরে আশা করা যায় এই ধরনের কথাবার্তা শুনতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে সাংবাদিক সম্মেলনে একটি ভিডিও দেখান যেখানে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শান্তনু ঠাকুর অব্দি প্রত্যেকে বলতে শোনা যাচ্ছে 1,20,00,000 নাম বাদের কথা। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এরা লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে, আপনি দেখবেন খসড়া তালিকা, চূড়ান্ত তালিকা, এমনকি বিবেচনাধীন যেগুলো রয়েছে সব মিলিয়ে এই নামই বাদ যাবে, তারা বেঁধে দিচ্ছে লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রা বাঁধার চেয়েও বড় কথা হচ্ছে এর আগে যখন এই এসআইআর চালু হলো বিহারে এতগুলো লোকের নাম বাদ গিয়েছিল, একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে যারা রাজনীতি করে, আমি 1,20,00,000 নাকি 1,05,00,000 নাকি 1,01,000 আমি বলতে পারবো না, আমি বলতেও চাই না। কিন্তু যারা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকে, যারা সাধারণ মানুষের সঙ্গে মেশে, যারা তৃণমূল স্তরে কাজ করে, তারা কিন্তু জানে যে কত মানুষকে ভোটার তালিকায় রাখা হয়েছে, অবৈধ লোকের নাম রাখা হয়েছে, মৃত ব্যক্তির নাম রাখা হয়েছে। তাদের অ্যাসেসমেন্ট একটা থাকেই। এই তো বলছিল এই শুভেন্দু অধিকারী কি করে বললো যে এত লোকের নাম বাদ গেছে। প্রথম ক্ষেপে কত বাদ গেল? 65 লক্ষ। তারপরে এখনো প্রায় 60-65 লক্ষ বিবেচনার মধ্যে রয়েছে। ফলে দেখুন না আলটিমেটলি কি দাঁড়ায়, ওরা দেখুন একটু। তাই আমি বলবো যারা রাজনীতি করে তাদের কাছ থেকে একটু শেখার চেষ্টা করুন। আপনারা তো রাজনীতিটা করেন না, আপনি কে শিখবে আপনার কাছ থেকে? তিনি বলছেন যে আমি আগেও যা বলেছি এবারও তাই বলছি, বিজেপি 50-এর নিচে নেমে যাবে, তা যতই এফআইআর করুক বা এসআইআর করুক। আমার কথা, বিজেপি কটা পাবে সেটা আগামী দিনে মানুষ ঠিক করবে। এতক্ষণ বলা হয়তো ওনার কথাই তো আমাকে জিজ্ঞেস করছিলে যে বিজেপির নেতারা কি করে বললো 1,20,00,000। তাহলে ওনারা কি করে বলছেন বিজেপি 50টা পাবে? ওনার অ্যাসেসমেন্ট, আমাদের অ্যাসেসমেন্ট। উনি কি করে বুঝলেন? উনি আসলে একটু হিসেবটা গুলিয়ে ফেলেছেন। তৃণমূল নিজেই 50টা পাবে, 50টার নিচে নেমে যায়। অধিকাংশ আসন এখানে বিজেপি পাবে, আর কংগ্রেস যদি 10টা পায়, এরকমই রেজাল্ট হবে, মিলিয়ে নেবে। স্যার, বারবার শাসক দল থেকে বাঙালি অস্মিতার কথা বলা হয়, সেই হিসেবে দেখা যাচ্ছে রাজ্যসভার প্রার্থী হচ্ছে 2 জন অবাঙালি। অবাঙালি তো। আরো তো অনেক রকম উদাহরণ দেওয়া যায়। লোকসভা নির্বাচনে কারা প্রার্থী হয়েছিল? শত্রুঘ্ন সিনহা কোন বাঙালি? আচ্ছা, কীর্তি আজাদ কোন বাঙালি? মুর্শিদাবাদে দাঁড়ানো হলো ইউসুফ পাঠান কোন বাঙালি? সব বাঙালি। রাজ্যসভায় এর আগে পাঠানো হয়েছিল সাকেত গোখেল, কোন বাঙালি? এবারে যে পাঠানো হলো তারা কোন বাঙালি? আসলে এরা অনেক বেশি এই ধরনের রাজনীতি করে। মুখে বলে বাঙালি অস্মিতার কথা, আর আড়ালে এই ধরনের কাজ করে। আরে বাঙালি অস্মিতা তখনই আসবে, আমারও বাঙালি অস্মিতা রয়েছে। আমি মনে করি বাংলা ভারতের শ্রেষ্ঠ রাজ্য হওয়া উচিত। আমি মনে করি বাংলায় যা আছে অনেক ভারতের বহু জায়গায় তা নেই। বাংলার যা মেধা ভারতের অনেক জায়গায় সেটা নেই। আমরা মেধার ক্ষেত্রে উন্নতি করি। আমাদের লোক গিয়ে গুজরাটে 10 লক্ষ 20 লক্ষ চাকরি করবে, 50,000 চাকরি করবে হয়তো উড়িষ্যায়, 50 লক্ষ চাকরি করবে কেরালা বা মুম্বাই বা কর্ণাটকে। আমি চাই যেদিন গুজরাটের 10 লক্ষ লোক বাংলায় চাকরি করবে সেদিন আমার বাঙালি অস্মিতা সফল হবে। কিন্তু তার জন্য আমাকে তো যোগ্য হতে হবে। যদি এখানে কর্ণাটকের 10 লাখ লোক চাকরি করতে আসে আমার বাঙালি অস্মিতা সফল হবে, তার জন্য আমাকে যোগ্য হতে হবে। আমি বাংলাকে সেই জায়গায় নিতে চাই। তোমাকে একটা উদাহরণ দিই। প্রথম যে পে কমিশন হয়েছিল 40-এর দশকের শেষের দিকে ভারত স্বাধীনতা অর্জনের পরে, সম্ভবত 1948-49 পশ্চিমবাংলা সবসময় একটা পে কমিশন পিছিয়ে থাকে। কেন জানো? তার কারণ প্রথম পে কমিশনটা পশ্চিমবাংলায় হয়নি। প্রথম পে কমিশন কেন্দ্র করেছিল, অন্য রাজ্য করেছিল, কারণ দাবি উঠেছিল পশ্চিমবাংলায় বেতনের যে হার সেটা বাকি হার সেরকম হোক। মানে পশ্চিমবাংলায় সরকারি কর্মচারীদের বেতনের হার অন্য রাজ্যের চেয়ে বেশি ছিল, সবাই পশ্চিমবাংলার মতো হতে চাইছিল। আমরা ওই জন্য একটা পে স্কেল পিছিয়ে আছি। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আজকে আমাদের হাত
এতে তাকিয়ে থাকতে হয়। অন্য রাজ্য এগিয়ে যায়, আমরা পারি না। তারা নিজের যোগ্যতায় এগিয়েছে। আমার ওই জন্য গুজরাট, মহারাষ্ট্র, এমনকি বিহার, কারোর উপর আমার কোনো রাগ নেই। তারা নিজের যোগ্যতায় এগিয়েছে। আমাদের এগোতে বারণ কে করেছিল? আমরা এগোতে পারিনি। 50টা বছর আমাদের এখানে নষ্ট হয়ে গেল। 34টা বছর সিপিএম এবং 15 বছরের জন্য এই তৃণমূলকে এনে। আমি মানুষকে বলবো, অনেক ক্ষতি আমরা নিজেদের করেছি। বাঙালি অস্মিতা তখনই সফল হবে, বাঙালি যদি আগের মতো 40-এর দশক বা তারও আগে অন্যান্য রাজ্যে বাঙালি বলতে বুঝতো একজন বিখ্যাত আইনজীবী, বাঙালি বলতে বুঝতো একজন বিখ্যাত অধ্যাপক, বাঙালি বলতে বুঝতো একজন বিখ্যাত বিজ্ঞানী, একজন বিখ্যাত সাহিত্যিক, এগুলো বুঝতো বাঙালি মানে। সেই জায়গায় বাংলাকে নিয়ে যেতে হবে, তাহলেই বাঙালি অস্মিতা সফল হবে। ওই ফলস ন্যারেটিভ দিয়ে কিচ্ছু হবে না। এই মেনকা গুরুস্বামী আইনজীবী, ওনাকে আমরা দেখেছি অভয়াকাণ্ডের সময় কি সুন্দরভাবে রাজ্যকে বাঁচিয়েছিলেন সুপ্রিম কোর্টে। এমনকি রাজীব কুমারকেও দেখেছি বিভিন্নভাবে, সারদা কাণ্ড থেকে শুরু করে আইপ্যাক সবেতেই শাসক দলকে সাহায্য করেছেন। সেই হিসেবে এগুলো কি তাদের পুরস্কার? হ্যাঁ, সে তো বটে। এর আগের বারে কাকে রেখেছিল? এই পশ্চিম বাংলা থেকে যখন কপিল সিব্বালকে পাঠানো হয়েছিল, এই পশ্চিম বাংলা থেকে যখন অভিষেক মনু সিংভিকে পাঠানো হয়েছিল, তারা বাঙালি ছিল। কেন রাখা হয়েছিল? কারণ এই শাসক দলকে তারা সুপ্রিম কোর্টে সাহায্য করেছে, ফলে ওদের একটা পোস্ট পাইয়ে দেওয়া হয়েছিল। আর তৃণমূলের হয়ে যারা রাজনীতি করে তারা ওইরকমই। আচ্ছা, ওরা যারা রাজনীতি করে তাদের ছেড়ে এদের পাঠানো হচ্ছে, একটা প্রতিবাদ তো ওদের তরফ থেকে আসা উচিত ছিল। সেটা একজন করেছিল গতকাল, দক্ষিণ কলকাতার একজন আইনজীবী, উনি তৃণমূলের কাউন্সিলর, বসিয়ে দিয়েছিল ঘরে। কিচ্ছু না, ওখানে কৃতদাস হতে হবে ওই দল করতে গেলে, কিচ্ছু করার নেই। কৃতদাস মনে থাকতে হবে, এদের কারো কিচ্ছু বলার ক্ষমতা নেই। মানে এই রাজীব কুমার যদি রাজ্যসভার প্রার্থী হয়ে যায়, তাহলে কি তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, যেমন সারদা কাণ্ডের সময়, এমনকি আইপ্যাকেও, সেগুলো সব উঠে যাবে? মানে না, প্রার্থী হয়ে যায়, হবে কি হয়ে গেছে তো প্রার্থী, না ঘোষণা করেছে, নমিনেশন সাবমিট করবে, সেটা কিছু না। একটা মামলা উঠবে না। কেবলমাত্র যখন ভারতের রাষ্ট্রপতি বা রাজ্যপাল ক্ষমতায় থাকেন, পদে থাকেন, সেই সময় তাদের বিরুদ্ধে কোনো মামলা আনা যায় না। রাজ্যপালের বিরুদ্ধে আবার কোনো মামলা আনা যায় না, রাষ্ট্রপতির বিরুদ্ধেও আনা যায় না, ফৌজদারি মামলা। তবে দেওয়ানি মামলা অনেক সময় হতে পারে, সেটা রাজ্যপালের ক্ষেত্রে। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা আনা যায় না। উনি তো আর রাষ্ট্রপতি রাজ্যপাল হয়ে যাচ্ছেন না, উনি এমপি হচ্ছেন, ওনার বিরুদ্ধে সব মামলাই আনা যায়, অসুবিধা কিছু নেই। কিচ্ছু না, ওনার প্ল্যাটফর্ম দিল, পুরস্কার দিল। পুরস্কার না দিলে অসুবিধা আছে তো, অনেক কিছু জানে ও খুলে দেবে, সেই জন্য পুরস্কার দেওয়া হবে। স্যার, আবগারি মামলায় স্বস্তি পেয়েছেন কেজরিওয়াল। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এইভাবেই ইডি সিবিআই দিয়ে ওনাকে জেলে ভরিয়ে বিজেপির সরকার ওখানে এসছে, আমাদের ক্ষেত্রেও সেটাই চাইছে বিজেপি। তো ওরা কোর্টে লড়ুক না, ওইটা দেখিয়ে এরা কোর্টে যাক, বলে আপনি কেজরিওয়ালকে ছেড়ে দিলেন, আমাকেও ছেড়ে দিন, ছেড়ে দেবে। ইডি সিবিআই যদি ভুল কিছু করে থাকে ছেড়ে দেবে। সুতরাং এটা নিয়ে বলার কিছু নেই। হয় কি, মানে একজন নিজের মতো সমব্যথিক হয়ে যায়, ওরা সমব্যথিক হচ্ছে। একদম শেষ প্রশ্ন, ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যারা কন্ট্রোল করে, কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, তাদের হাতেই এখনো কন্ট্রোল রয়েছে। কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে কেন্দ্রীয় বাহিনী? রাজ্য পুলিশের হাতে কন্ট্রোল থাকলে নিরপেক্ষ হতে পারে। কেন্দ্রীয় বাহিনীকে নিজের মতো কাজ করতে দিতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে নিজের মতো কাজ করতে দিতে হবে। যখন নির্বাচন আসবে, তাকে এরিয়া ডমিনেশন থেকে শুরু করে বুথের মধ্যে থাকা সবকিছু কন্ট্রোল করা, সবটা থাকবে কেন্দ্রীয় বাহিনীর হাতে। ওদের কমান্ড আসবে ওদের কাছ থেকে। যদি মানে রাজ্য পুলিশের হাত থাকে, তাহলে এখানে ভোট ঠিকঠাক হবে না, এটা পরিষ্কার কথা। তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে ভাবতে হবে। মানে তার মানে এসআইআর করেও কোনো লাভ হবে না যদি রাজ্য পুলিশের হাতে এরা কেন্দ্রীয় ভোট লুট বাহিনীর করবে, কন্ট্রোল থাকে? বদমাইশি করবে, মানুষকে ভয় দেখাবে। এবং পুলিশ কিচ্ছু করে না, পুলিশের যা অভিযোগ, মানে পারফরমেন্স দেখা যাচ্ছে, পুলিশ কিচ্ছু করে না। সুতরাং কড়া হাতে কেন্দ্রীয় বাহিনী যদি পরিস্থিতি মোকাবিলা করে, তৃণমূল উড়ে যাবে, একদম তুলোর মতন উড়ে যাবে। মানে এই যে কমিশন জানিয়েছে জিপিএস ট্র্যাকার লাগানো হবে গাড়িতে, তাতেও কোনো লাভ হবে না আপনি বলছেন? রাজ্য পুলিশের হাতে এই ক্ষমতা থাকলে হওয়ার চান্স খুব কম, পরিষ্কার বলে দিচ্ছি, হওয়ার চান্স খুব কম। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।